নমস্কার, শ্যামল টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আবারও আলাপনে আপনাদের সুস্বাগত। আমি দীপান্বিতা চলে এসেছি প্রতিবারের মতো আপনাদের মাঝে। কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। আজকের আমাদের আলাপনের আয়োজন কবিতা যাপন। আমরা বিভিন্ন কবিতা, স্বরচিত কিছু কবিতা, শিল্পীর কবিতাগুলো শুনব এবং কোথা থেকে ওনার এই কবিতা লেখার অনুপ্রেরণা, কোথা থেকে শুরু করেছিলেন ওনার এই পথ চলা, সব কিছু নিয়ে একটি মোটিভেশনাল একটি এপিসোড নিয়ে আপনাদের মধ্যে আমরা উপস্থিত হয়েছি। প্রথমে যাব শিল্পীকে স্বাগত জানাতে। প্রথমে নমস্কার, তোমাকে কেমন আছো বলো? ভালো আছে। আমাদের মধ্যে দর্শক বন্ধুরা আজকে রয়েছেন মাধুরী সরকার, যিনি কিনা নিজে অনেক কবিতা লেখেন এবং তৎসঙ্গে উনি একজন শিক্ষিকাও বটে। কি নিয়ে মানে শিক্ষিকার যে সাবজেক্টটা কি? বেঙ্গলি, বাংলা নিয়ে। বাংলা নিয়ে কথা। আমরা কিছুদিন আগে দেখেছি নববর্ষ পালন করেছি আমরা। সে বাংলা নববর্ষে বাংলা শিক্ষিকা এবং বাংলা কবিতা নিয়ে কিছু আলোচনা করব। সে বাংলা শিক্ষিকা হয়ে ওঠা, বাংলা কবিতা নিয়ে কবিতা লেখা, কবিতা পাঠ, কি করে পথ চলা? প্রথমে বলতে গেলে যে বাংলা বিষয়টা যখন আমি মাধ্যমিক পাশ করি তখন থেকে মানে আমার আর্টসের পড়াটা মানে ইচ্ছা ছিল বেশি। তারপরে যথারীতি আর্টসেই ভর্তি হলাম। তো ক্রমে 2 বছর পার করলাম, 11, 12 শেষ করে তখন আবার ভাবছি কি নিয়ে পড়বো, কি বিষয় নিয়ে পড়বো। তারপরে বাড়ি থেকেও মানে এতটা কি নিয়ে পড়বো মানে সবাই আমার উপরেই ছেড়ে দিয়েছে আর কি, কি নিয়ে তোর যেটা ভাল লাগে ওইটা নিয়ে পড়। তখন আমি সিলেক্ট করলাম কি বাংলা নিয়ে পড়বো। আচ্ছা, এবার বাংলাটা তো আমাদের মানে আমার বাড়ি অ্যাকচুয়ালি সাবরুমের সাতচাঁদে আমার বাড়ি। তো সাবরুম কলেজ ছিল, ওইখানে বাংলা বিষয়টা ছিল না। তো আমি কি করব, এবার বাংলা তো ওখানে নেই, তো উদয়পুর বাংলা বিষয় নিয়ে ভর্তি হলাম আর কি। তো তখন থেকেই মোটামুটি কলেজে দেওয়াল পত্রিকার মধ্য দিয়ে লেখা শুরু 2007-এ, এই থেকে যাত্রা শুরু। এরপরে মাঝে কিছু বছর বন্ধ ছিল, তারপরে 2017 থেকে আবার লেখার জগতে প্রবেশ করলাম একটু একটু করে। একদম। দর্শক বন্ধুরা হয়তো বা ভাবছে আমি সকল শিল্পীদের আপনি করে সম্বোধন করি, এই কথাটা বলে রাখা ভালো। আমরা একসাথে পড়েছি একই স্কুলে, একদম দুজন বান্ধবী, একদম ছোটকাল থেকে কিশোরকাল থেকে আমরা বান্ধবী হিসেবে পথ চলা শুরু, যার কারণে আমি কিছুটা হলেও ওর সম্পর্কে জানি। তো তারপরে বিস্তারিত তথ্য আপনাদের, যেহেতু বলেছি প্রথমে একটা মোটিভেশনাল একটা এপিসোড নিয়ে এসেছি, তো তাই আপনাদের উদ্দেশ্যে আমাদের এই আলাপচারিতা। তো এই যে শুরু কবিতা লেখা বা কবিতা আবৃত্তি করা, যে শুরু বাংলার প্রতি সে আকর্ষণ, বাংলা নিয়ে পড়া এবং বাংলায় এখন শিক্ষিকা, তো বাংলার এই বিষয়ে এত আকর্ষণ কেন? বাড়িতে বা কোথাও থেকে কোনো অনুপ্রেরণা আছে কি? অনুপ্রেরণা তো অবশ্যই আছে বাড়ি থেকে। আর আমরা তো সাধারণত বাংলা ভাষাটাতেই কথা বলি একদম, হ্যাঁ, যে কারণে মানে বাংলাটা আজকালকার দিনে ছেলেমেয়েটা বাংলাটা মানে কি ওদের কাছে খুব কঠিন একটা বিষয়। কিন্তু আমরা এখন মানে ওই ধারা থেকে এই ধারাতে আসতে গেলে এখন আমাদের কাছে কিন্তু বাংলাটাই সোজা লাগে। বাকি যে ইংলিশ, অঙ্ক ওইগুলি কঠিন, কিন্তু এখনকার দিনে ছেলেমেয়েরার কাছে বাংলাটাই একটা ভয়, হ্যাঁ ভয় কাজ করে। বাংলা বিষয়টাই যদি না থাকতো ওরা এমনটাই ভাবে। কিন্তু আমি যখন মানে ছোটোবেলা বলবো না ঠিক, সেই কলেজ লাইফে আমার মানে বাংলা বিষয়টার প্রতি একটা খুব আকর্ষণ থাকতো। আর তখনই মানে 2 লাইন 4 লাইনের কবিতা লিখতাম। আর প্রথম মানে যে বললাম একটু আগে দেওয়াল পত্রিকা হয়েছিল, ওই দেওয়াল পত্রিকাতে প্রথম আমার কবিতা স্বাধীনতা দিবসের যে প্রোগ্রাম একটা হবে কলেজে, ওই স্বাধীনতা বিষয়টা নিয়ে কবিতা লিখতে হবে। স্যার বলল যে লেখো, যাদের লেখা সিলেকশন হয় ভালো লাগে ওদেরটাই মানে পত্রিকা হিসাবে ছাপাবে, প্রকাশিত হবে। তারপরে দেখলাম তো কবিতা বলল, জমা দিয়ে দিলাম। দেখি তারপরে যে কবিতা প্রকাশিত হয়েছে, খুব খুশি হয়েছি। কিন্তু দুঃখের বিষয় ওই কবিতাটা এখন আমার কাছে নেই।
এটা একটা মানে অনেক সময় ভাবি যে আসলে আমার মানে ওই কবিতাটা রাখা দরকার ছিল, কিন্তু আমি রাখতে পারিনি। জীবনের প্রথম লেখা কবিতা সে এটাই। এই বাংলা বিষয়টা আর কি বলবো, যে বাংলা বিষয়, বাংলা নিয়ে পড়ার যে এখনকার দিনের যারা ছেলে মেয়েরা আছে ওদেরকে বলবো যে বাংলাটাও একটা কি ভাষা, আর আমরা জন্মের পর থেকে ওই ভাষাটা থেকেই কথা বলা শুরু করি, যাকে বলি কি মায়ের ভাষা, একদম হ্যাঁ, মাতৃভাষা। তার জন্য কি বাংলাটা পড়া দরকার, সকলেরই পড়া দরকার। একদম এখনকার জেনারেশন যারা আছে সব বাচ্চা ছেলে মেয়ে বাংলাটা অবশ্যই পড়া দরকার। আমরা যেহেতু আজকে তোমাকে পেয়েছি, এখন প্রথম একটা কবিতা শুনে নেব। আচ্ছা, প্রথমে কবিতা শোনাচ্ছি আমার বাবার উদ্দেশ্যে, বাবাকে নিয়ে লেখা। একদম। বাবার মতো আজ আমিও প্রতিটি শীতের সকালে দেখতাম কুয়াশাবৃত পথে সাইকেল চেপে আমাদের স্বপ্নগুলোকে কিনতে যেত বাবা। কম্বলের তলায় ভরসার উষ্ণতা রেখে নিজে গায়ে মেখে নিত হাড় কাঁপা শীত, অথচ আমরা সেই উষ্ণতায় নিজেকে এলিয়ে দিয়ে বাবার স্বপ্নালো চোখের ভাষা না বুঝে উড়িয়ে দিতাম একরাশ হেয়ালিপনায়। সময়ের জোয়ার ভাটায় এখন বুঝি কত কষ্ট করে বাবার সেই উষ্ণতা আমিও রেখে আসি আমার ছেলের কাছে। একদম। এটা শুধু একজন বাবা না, সকল বাবার প্রতি করা একটি কবিতা। এই যে কবিতা লেখা, সংসার সামলানো, তার সঙ্গে আবার এই যে শিক্ষকতার পেশায় যুক্ত, এই সব কিছু সামলাতে কি কোথাও কবিতাটা কোথাও হারিয়ে যাচ্ছে না, এটা আরো শক্ত হাতে ধরা হচ্ছে? কবিতাটা বলতে গেলে ছাড়ছিও না, করছিও না, এমন একটা অবস্থার মধ্যেই রয়ে গেছে। তবে যখন সময় পাই তখনই লেখার চেষ্টা করি, যে একদম পুরোপুরিভাবে কবিতাকে ছেড়ে দিচ্ছি এমনটা নয়। যখনই মন চাইছে তখনই লিখে ফেলছি। আর লেখার বেলায় যে কবিতাটা প্রথম অবস্থায় ঠিক হবে এমনটা নয়। তো কি করি, যে লিখে রাখি, তারপরে আবার অবসর সময় পেলে ওই কবিতাটাকে আবার আরেকটু উন্নত করা, একদম একটু উন্নত মানের করা যায় কিনা ওইটা নিয়ে ভাবি। এছাড়া কবিতার পাশাপাশি কিছু গল্প লিখছি, যে বাস্তব জীবনে মেয়েদের যে অবস্থা, এখনকার দিনে একটা মেয়ে রাস্তা বেরুলে কি অবস্থা হয়, মানে বাস্তব কিছু গল্প লিখছি। কবিতার পাশাপাশি গল্পকেও প্রাধান্য দিচ্ছি। একদম একদম। এখনকার জীবনে যে মেয়েরা, নারীরা যে একেবারেই সুরক্ষিত নয় তার প্রমাণ কিন্তু আমরা প্রতিনিয়ত সংবাদ মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি, এবং সোশ্যাল মিডিয়াতে উঠে আসছে বিভিন্ন বিষয়। এই নারী হয়ে আজকে যেহেতু আমরা দু নারী বসেছি, কথা না বললেই নয় যে একেবারে গ্রাম থেকে উঠে আসা, আমাদের দুজনেরই গ্রাম থেকে উঠে আসা, সেই গ্রামের একটা পরিবেশ, সে গণ্ডি পেরিয়ে কবিতা লেখা বা এই যে শিক্ষকতার পেশায় আসা, আবার সংসার সামলানো, সব কিছু করা এতটা সহজ নয় যতটা আমরা ভাবি। একদম, সে অনেক কঠিন পথ পেরিয়ে আমরা এই জায়গায় আসতে হচ্ছে। তো সে জায়গায় দাঁড়িয়ে আমাদের যে গ্রামের যে একেবারে মেয়েরা আছে, এখনো ওরা ভাবতে পারে না যে কিছু করব বা বাইরে বেরোবো, কিছু একটা করার একটা আকাঙ্ক্ষা, তাদের উদ্দেশ্যে কি বলবে? অ্যাকচুয়ালি এ কথা যদি বলি, আমাদের সময় আর এখনকার সময় অনেক ব্যবধান। আমরা তখন কি করতাম, যে স্কুল থেকে বাড়ি, বাড়ি থেকে স্কুল, এতটুকুই ছিল আমাদের একটা গণ্ডির মধ্যে ছিলাম। যে টিউশন মাস্টারটা, ওই মাস্টারও বাড়িতে এসেই পড়াতো, এমনটাই হতো মোটামুটি ক্লাস 8 পর্যন্ত। একদম। আর এখনকার দিনে একটু ব্যতিক্রম, যে মেয়েরা কিন্তু যে স্কুল থেকে বাড়ি, বাড়ি থেকে স্কুল, ওইটার মধ্যে সীমাবদ্ধ নেই। কারণ আমি এখন মানে একটা গ্রামের দিকে স্কুলেই শিক্ষকতা আছি, হ্যাঁ, ওই জায়গা থেকে আমি দেখছি যে ওই জায়গার মেয়েরা কিন্তু আমাদের সময় আমরা যেমন ছিলাম, এখন কিন্তু অনেকটা পরিবর্তন এসেছে ওদের মধ্যে, বা ওদের মধ্যেও এসেছে যে কি ওরা এখন নিজে কিছু করবে। অনেক সময় বলে স্কুলে গেলে, ম্যাম এখন বাড়ি থেকে যদি বিয়ের কথা বলেও আমরা করব না,
আমরা আরও পড়াশোনা করতে চাই, কিন্তু এক সময় আমরা এই কথাটা বলতে পারতাম না, একদম মুখের উপর, মা বাবার মুখের উপর কিন্তু কথাটা বলতে পারতাম না। কিন্তু এখন ওই মেয়েরা কিন্তু বলে, আরও কার কাছে বলে, স্কুলের ম্যামের কাছে। তখন অবাক হই, মানে অবাকও হই, আবার মানে নিজের মনে মনে খুশি হই যে ওরা আসলে অনেকটা পরিবর্তন হয়েছে, এবং গ্রামে থেকেও ওদের মনটা অনেক পরিবর্তন হয়েছে, যে আমরা গ্রামে আছি, ওদের কাছে ওই ভাবনাটা আর নেই। কিছু করতে চায়, কি করবে, হ্যাঁ কি কিসে পড়াশোনা করবে, ম্যাম আমার তো ভালো লাগে ইঞ্জিনিয়ারিং লাইনে পড়তে, ম্যাম আমার তো ভালো লাগে নার্সিং করতে, মানে ওই রকম ভাবনাটা ওদের এখন থেকে। কিন্তু আমরা সময়ে আমরা ভাবতাম মনে মনে, প্রকাশ মানে কোথায় করব, মা বাবার কাছে যদি প্রকাশ করতে যাই, না এখন না, দেখা যাবে পরেরটা পরে। কিন্তু ওরা স্কুলে এসে স্কুলে স্যারদের কাছে, ম্যামদের কাছে কিন্তু কথাটা সরাসরিভাবে প্রকাশ করে। ওইটা দেখে খুশি হই যে না, গ্রাম আর শহর কিন্তু এখনকার দিনে গ্রামের মেয়েরাও অনেকটা উন্নত হয়ে গেছে। মানে ওরাও, ওদেরও চিন্তা ভাবনা যে আমরাও কিছু করব, আমরাও কিছু করতে চাই। একদম। এখন আরেকটি কবিতা শুনে নেয়। আরেকটি কবিতা, জীবন নাকি এমনই। রাত বাড়লে চিন্তারা ঘিরে ধরে মগজ, আধ বোঝা চোখ তখন কালো রাত শেষ হবার অপেক্ষায় উতলা। নিঃশব্দ যন্ত্রণা ব্রহ্মতালুর নিচে এসে সমাবেশ ডাকে, জমা রাখে জীবনের সব অভিমান অভিযোগ। জীবন নাকি এমনই, হাসি মুখের আড়ালে সব ক্ষত লুকিয়ে পথ চলা। তাই তো ভোর হলে সব ঝেড়ে ফেলে মাকড়সার মতো আবার জাল বুনি নতুন স্বপ্নের পথে। একদম। এই যে কবিতা লেখা হয়, লেখার পাশাপাশি আর কি কি করা হয় এখন? লেখার পাশাপাশি একটু একটু তো গান জানতাম মোটামুটি, এখন তো ভুলেই গেছি, কারণ প্র্যাকটিস নিয়ে মানে বহু বৎসর বলতে অনেক বৎসর হয়ে গেছে, গানের সাথে আর যোগাযোগ নেই। এটা তুমিও জানো ভালোভাবে, কারণ আমরা একসাথে শিখতাম, যে পঙ্গজিনী ম্যাডামের কাছে গান শিখতাম। তো গানটাকে ওইভাবে আয়ত্ত করতে পারিনি, মাঝপথে এসেই ছেড়ে দিলাম। তারপরও মাঝে মধ্যে গানটা নিয়ে বাড়িতে আসলে গানটা নিয়ে হারমোনিয়াম নিয়ে ছেলেকেও বসাই, নিজেও একটু প্র্যাকটিস করি। ফাঁকে রান্নাটা, কারণ যেদিন ছুটির দিন থাকে সেদিন একটু রান্নাটা নিয়ে থাকতে ভাল লাগে, রান্নাটা করতেও ভাল লাগে। তো ওইগুলি নিয়ে থাকি। অনেক দিন তো ছেলের সাথে দেখা হয় না, তো বাড়িতে আসলে ছেলের সাথে দেখা হয়, তো ছেলেকে নিয়ে সময় কাটাই। আর ফাঁকে পোকে যদি সময় পাই তাহলে লেখা, মানে যখন তখন লেখা আসে না, এক্ষুনি ইচ্ছা করছে লিখতে, এক্ষুন আসবে না। লেখাও একটা সাধনার জিনিস। আমরা যেমন ছোটোবেলায় পড়েছি যে পড়াশোনাটা সাধনার জিনিস, লেখাটাও অ্যাকচুয়ালি একটা সাধনার জিনিস। সাধনা করে লেখাটাকে আনতে হয়। যখন তখন মানে যে কোনো জায়গাতেই বসেই লিখতে আমি পারি না, অন্যরা কথা আমি জানি না, কিন্তু আমি পারি না। কিন্তু আবার এমনও হয় অনেক সময় যে ট্রেন দিয়ে আসছি বা ট্রেনের মধ্যে এমন একটা পরিবেশ দেখতে পাচ্ছি, বা কিন্তু তখন লেখা আসি, তখন এবার যাই এক দুলান মনে আসবে, সঙ্গেই এবার মোবাইলে টাইপ করিনি। এটা একটা ভালো সুবিধা মোবাইলের একটা ভালো সুবিধা। সেই এই যে বাংলা নিয়ে, আমরা, বাংলা তো আমাদের মাতৃভাষা, বাংলা আমাদের মাতৃদুগ্ধ সমান, যেটা নিয়ে আমরা কথা বলি, জন্মের পর থেকে স্বাচ্ছন্দ্য বোধ করি। এখনকার অভিভাবকদের মধ্যে দেখা যায় ইংলিশ নিয়ে খুব একটা বেশি ভালোবাসার জায়গা, যে আমার ছেলে বা মেয়েকে আমি ইংরেজি মাধ্যমে পড়াবো। আর একটু গর্বের স্বরে বলেন যে আমার মেয়ে বা ছেলে তো বাংলা বুঝেই না, বাংলাতে 1 2 কি ও তো বুঝেই না, 1 2 বললে বুঝে নেয়। এটা কি সত্যি গর্বের জায়গা না আমাদের লজ্জার জায়গা? এটা অ্যাকচুয়ালি গর্বের জায়গায় না, কেন মানে লজ্জারই বিষয়টা। আমরা প্রতিনিয়ত বাংলা ভাষায় কথা বলছি, অভিভাবকরা যারা আছেন ওরাও কিন্তু ইংরেজিতে কথা বলেন না বাড়ি ঘরে। সে আমাদের যে ভাষা, যে অঞ্চলের যে ভাষাটা, ওই ভাষাতেই কিন্তু কথা বলেন। আর ইংরেজি মাধ্যমে অবশ্যই, এটাও আমি বলবো, এটারও একটা কারণ, ইংরেজি মাধ্যমে পড়ার কারণটা হচ্ছে কি, যুগ পাল্টাচ্ছে, এখন কি কম্পিটিশান বেড়ে যাচ্ছে।
হ্যাঁ, তো ওই জায়গাতে যখন একটা জব খুঁজতে যাবে যে কোনো ছেলে মেয়ে, তখন ওই জায়গাতে বাংলাটার একটু সরে আসে, তখন কি ইংরেজিটার বেশি প্রাধান্য পায়, একদম কদর দেয়। যে কারণে মানে মা বাবা, আমি এই কথা বলবো না যে বাংলাটা খারাপ, এই কথা বলুক, আমিও এটা চাই না, বা ওরা বলবে, ওরা অন্তত এই জিনিসটা বলুক যে বাংলাটাও বলো, পাশাপাশি তুমি ইংরেজি বিষয়টাও তুমি রাখো বা ওটাও তুমি শিখো, কিন্তু বাংলাটা টোটালি বাদ দিয়ে ফেলবে, ওইটা বিষয়টা আবার মানা যায় না। একদম। হ্যাঁ, এটা আবার মানে বেশি হয়ে যায় আর কি। কারণ আমি জন্মের পর থেকেই বাংলা ভাষাতেই কথা বলছি। হ্যাঁ, যে কারণে বাংলা ভাষাতে কথা বলার পরে যদি বলি যে বাংলাটাই আমি ভাল লাগে না, বাংলা বিষয়টা আমি বাদ দিয়ে দেব, বা এটা না থাকলেই ভালো হতো, কিন্তু এটা কেমন একটা বিষয় দেখায় আর কি, কেমন একটা ব্যাপার দেখায়। যে কারণে অভিভাবকদের এই কথা অন্তত মানে বলতে চাই, অবশ্যই ইংরেজি মাধ্যমে পড়াক, কোনো অসুবিধা নেই। যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে অবশ্যই ইংরেজির দরকার আছে, কিন্তু বাংলাটাকেও বাদ দিলে হবে না। বাংলা যেহেতু আমাদের ভাষাটাই বাংলা। একদম। তাহলে এখন আরেকটি কবিতা শোনাই না। যুদ্ধ যাদের শৈশবে, রেলের কামরায় কামরায় খেলা দেখিয়ে হাত পাতে যে মেয়েটি, দুঃখিনী মায়ের সে একমাত্র রোজগেরে, ময়লা জামা এলো চলে সে যখন একটি নিজস্ব আকাশের স্বপ্ন দেখে, তখনই ফিকে হয়ে যায় আকাশের রং। বুকের চাপা কান্নার আওয়াজটা দরদিরা শুনলেও ভনিতা করে, তন্দ্রার অজুহাতে লুকিয়ে রাখে মুখ। দিন গড়িয়ে যায় হতাশায়, কিন্তু ফেরার আয়োজন নেই। জীবনের যুদ্ধে এভাবেই ক্ষয়ে যায় সম্ভাবনাময় হাজারো শৈশব, তবুও থেমে নেই ওরা, অপেক্ষা আবার নতুন সূর্যোদয়ের। একদম। এই যে কবিতাগুলো লেখা হয় জীবনমুখী অনেকটাই আমার কাছে লাগলো, যে জীবনে চলতে গেলে যে যেসব কিছু আমরা দেখতে পাই ওইগুলি মানে কি কবিতা আকারে প্রকাশ করা। একদম একদম। অ্যাকচুয়ালি কবিতা বলো, নাচ বলো আর গান বলো, এগুলো তো আমাদের চিরসাথী, সুখ দুঃখ সবকিছুর বহিঃপ্রকাশ, মন ভালো রাখারও একটা ঔষধ। একদম একদম। এখন তো গান এইসব শিল্প নিয়ে বিভিন্ন থেরাপি চলে এসছে, যেগুলো দিয়ে মানুষকে মনকে ভালো রাখা, যখন এখনকার দিনে বেশি শোনা যায় ডিপ্রেশন, মানুষ ডিপ্রেশনে চলে যায়, তার জন্য এই থেরাপি গুলো চলে এসছে। অবশ্যই দরকার, কারণ যখন মন খারাপ হয় তখন যদি মানে গান শুনি তখন মনটা অনেকটাই ভালো হয়। এটা একটা থেরাপির মতোই কাজ করে, বোঝা যায় এটা। একদম একদম। বা যারা গান জানে তারা হারমোনিয়ামটা নিয়ে সঙ্গে সঙ্গে বসে পড়লো, তখন কি ওই যে মানে একটু আগে যে দুঃখটা নিয়ে একটু চিন্তিত ছিল, সঙ্গে সঙ্গে ওইটা মাথা থেকে চলে যায়। তো এই কারণে মানে গান শিল্প সাংস্কৃতিক জগৎটাই আসলে একটা কি মানে কি বলবো, সাংস্কৃতিক জগৎটাই একটা মানে মনের আনন্দ, খোরাক যোগায়। একদম একদম। সেই তাই জন্য বাংলার যে আমাদের কৃষ্টি সংস্কৃতি এত বেশি পপুলার, এত বেশি জনপ্রিয়, যে আমরা এগুলো ছাড়া চলতেই পারবো না, আমাদের বাংলা কৃষ্টিকে প্রকাশই করতে পারবো না। যার জন্য এই কবিতা লেখা তোমার চিরকাল এভাবে চলে যাক, আর এটাকে বাঁচিয়ে রাখাও দরকার। অবশ্যই একদম। আরেকটা বিষয় যেটা আমি জানতে চাইবো, যে এখন তুমি বর্তমান প্রজন্মের যে লেখিকা, তুমিও লেখিকা, যে এখন আরো নিত্য নতুন অনেক লেখিকার আমরা দেখতে পাই বই মেলাতে বই প্রকাশ হচ্ছে, যেভাবে প্রকাশ হচ্ছে সেভাবে কি বিক্রিও হচ্ছে বইমেলার বইগুলো? অ্যাকচুয়ালি বই পড়ার প্রতি আগ্রহটা এখন কম মানুষের, কারণ যে আধুনিক যুগ, এখন মোবাইলেই সব কিছু পাওয়া যায়, মোবাইলেই সব কিছু দেখা যায়। যেমন ধরো আমি একটা কবিতার বই প্রকাশ করলাম, কিন্তু ওই কবিতাগুলি যদি আমার মোবাইলে থাকে তাহলে আমার বইটা কে কিনবে? কেউ কিনবে না, কারণ কবিতাগুলি কিন্তু আমার ফেসবুক থেকেই পড়া হয়ে গেছে সকলে, যারা আমার সঙ্গে আছেন ফ্রেন্ড লিস্টে, যা কবিরা যারা আছেন, ওরা যদি দেখে অবশ্যই পড়ে নিয়েছেন। আমি যখন বইটা প্রকাশ করব তখন কিন্তু বইটার মানে পড়া হয় না বা কেনা হয় না, তো হাতে ধরে নিয়ে হয়তো সেলফি তুলে চলে আসবে, এটুকুই মানে প্রাপ্তি আর কি, আর কি বলবো।
তাই আমি মানে আমার ক্ষেত্রে আমি কবিতাটা ফেসবুকে এখন খুব কমই দিই, কারণ ইচ্ছা আছে সামনের দিনে যে বই প্রকাশ করব। আর 2019 না 20 সম্ভবত একটা বই, ছোট্ট বই প্রকাশ করেছিলাম। বইটার নাম অভিমানিনী। ওইখানে 10-12টা কবিতা হবে প্রথম। তারপরে এখন পর্যন্ত এখনো করিনি বই প্রকাশ, তবে সামনে ইচ্ছা আছে করার। না, একদম একদম সেটাই। লেখিকা বা লেখক যারা কবিরা আছেন তারা তো লেখাগুলো প্রকাশ না করলে ওরা জনসম্মুখে আসবে কি করে, আমরা দেখব কি করে, পড়বো কি করে? ফেসবুক বা গুগল থেকে পাওয়া যায়, কিন্তু বইটা হাতে নিয়ে পড়ার যে একটা মজা, সেটা সত্যি সকলে এখনো হয়তো বা বুঝতে পারছে না, যার কারণে বই বিক্রির সংখ্যাটা দিন দিন কমে যাচ্ছে। পাঠক কম, যে এখন যে বই হাতে নিয়ে পড়বেই সেই মানে পাঠকই এখন পাওয়া যাবে না। এবং পড়ে না যে একদম তা নয়, যারা লিখে তারা অবশ্যই পড়ে। না পড়লে তো লেখার উন্নতি হবে না, বা না পড়লে আমরা অনেক কিছু জানতে পারবো না। যারা লিখে তারা অবশ্যই পড়ে। এছাড়া ওদেরকে বাদ দিয়ে যাদের কথা বলবো, ওরা যদি নাই পড়ে তাহলে বইটা বিক্রি হবে, কিনবে কে? কেনার তো লোক থাকবে না। তবে ওই যারা পড়ে, যারা লিখে, যারা পড়ে, ওরাই বইটা কিনে নেয়। আমি মানে যা দেখলাম আর কি এ পর্যন্ত বই মেলার মধ্যে যা দেখলাম, যে কবিরার বই কিনছে। পাঠক মানে অন্য যারা কবি নয় বা পরিচিত হলে আচ্ছা 1-2 জন কিনে, মনে করো আমার পরিচিত তুমি হলে, আমি বই প্রকাশ করেছি, তুমি একটা বই কিনে নিলে, ওই এরকমই হয় আর কি। আচ্ছা, তাহলে এখন আরেকটা কবিতা শুনে নেব আমরা, যেহেতু একেবারে অনুষ্ঠানে দ্বার প্রান্তে এসে চলে এসেছি। একটা কবিতা শুনে নেব। কবিতা পড়ছি, ফুটপাতের শীত ঘুম। রাতের পৃথিবী ঘুমিয়ে গেলে কুয়াশার দখলে চলে যায় রাজপথ। নৈশযানের আসা যাওয়ায় ধুলো ওড়ে, বিমর্ষ হাওয়ায় আরও অসহায় করে তোলে ফুটপাতের শীত ঘুম। পথের পাশে নিশিযাপন করতে হয় যাদের, তারা জানে দুরাশার রাত কত দীর্ঘ হয়। কাঁথা নেই, কম্বল নেই, সঙ্গী কেবল ছেঁড়া ময়লা বেড কভার। গায়ের রুমকূপগুলো শিওরে উঠতে উঠতে ওরা ভাবে হাওয়ারও যেন মায়া মমতা নেই। কুয়াশার জালটাও নিয়তির ফাঁদ যেন। আমরা তখন রুম হিটার চালিয়ে নরম বিছানায় হেডফোন কানে গুঁজে অরিজিৎ সিং কিংবা কে এর গান শুনি। একদম, সে কবি বলো আর যে শিল্পীরা বলো, আগেকার দিনের যে আমরা বলি 90s স্কিট, 90s সং, এগুলো এখনো কি প্রাণবন্ত, এখনো শুনলে কত ভালো লাগে। কিন্তু এখনকার সে লেখিকা বা যে শিল্পীদের মধ্যে সে কি প্রবণতাটা একটু কমে গেছে? প্রবণতা শিল্পীর মধ্যে যে গান শোনার প্রবণতা কথা বলছো? না, লেখার প্রবণতা, বা এই যে মিউজিক সিস্টেম দিয়ে একটা ডিজে লাগিয়ে হাই ভোল্টেজ গান দিয়ে কতগুলো প্রকাশিত হচ্ছে, যেগুলো আমরা দেখতে পাচ্ছি। তবে এদিক থেকে বলতে গেলে আমি আরেকটা বিষয় নিয়ে বলবো, মানে আমি যা দেখেছি তাই বলছি, যে এই যে আমাদের যে সাহিত্য জগৎটা, আমার যদিও চেনা পরিচিত ততটা এখনো হয়ে ওঠেনি, কিন্তু যতটুকু দেখেছি বা চিনেছি, এর মধ্যে দেখেছি কিছু একদম কি বলবো 20, 22, 23 বছরের যে ছেলে মেয়েরা আছে, ওরাও কিন্তু লেখালেখি করছে এবং কি লিখছে, ভালো লিখছে আছে, এমনও আছে দেখছি আমি। তো ওদের মধ্যে কিন্তু ওই সেই 19-এর যে সং গানের কথা বলছো, ওইটা কিন্তু ওদের কাছে ভালোই লাগবে। কারণ সাহিত্য বিষয়টা এই সময়ে দাঁড়িয়ে, আমরা তো ঠিক আছে, আমরা একটু হলো কি বলবো একটু পুরনো হয়ে গেছে, কিন্তু নতুন যে 2000-এর পরের থেকে যদি বলি, যেসব ছেলে মেয়েরা আছে ওদের মধ্যেও কিন্তু লেখার প্রবণতা দেখা যায়, লেখে ওরা এবং ভালো লেখে। সমাজ সম্পর্কে, বাস্তব সব কিছু চোখের সামনে আমরা যা দেখি, খুব ভালো লেখে। ওইগুলি দেখে মানে খুব ভালো লাগে যে ওরা লিখছে। ওদের দেখা দেখি যদি আরও 5 জন এগিয়ে আসে এই যুগের ছেলে মেয়েরা, তাহলে সমাজটা পরিবর্তন মানে হবেই, একদম, হ্যাঁ হবেই। কিন্তু যেসব ছেলে মেয়েরা মনে করো এই
এসবের মধ্যে নেই, সাংস্কৃতিক ভাবাপন্ন মানে নেই, মনোভাব হয় না ওদের। কিন্তু ওরা দেখবে ওই যে ডিজে ওইসবই ওদের কাছে ভালো লাগবে। কিন্তু তুমি যারা এই যে লেখার জগতে আছে অল্প বয়সী তরুণ তরুণীরা, ওরা কিন্তু লেখার মধ্যে আছে, প্লাস একটা কি ওই যে 5 জন 10 জনের সাথে চলছে, বড়রা সাথে চলছে, ওদের যে সম্মান দেওয়াটা ওইটা ওরা শিখছে। কিন্তু এই কথা মানে বলবো না ঠিক যে এই সময়ের ছেলে মেয়েরা শুধু ওই জিনিসগুলি নিয়ে পড়ে আছে, ওইটা আমি বলবো না। আর এটা মানে বলা উচিতও না। আমি দেখছি যাদের, আমি তোদের কথা বলবোই। একদম। হ্যাঁ, ওরা সাহিত্য নিয়ে কিভাবে লিখছে, যে কোনো অনুষ্ঠান হোক, প্রোগ্রাম হোক, ওইখানে অ্যাটেন্ড করছে। তো এগুলি দেখলে খুব ভালো লাগে, মনে মনে ভাবি আসলে ওদের দেখে যদি আরও 5 জন শিখতো বিষয়টা, তাহলে আমাদের সমাজটা অনেক পরিবর্তন হতো। একদম। আমরা যেহেতু একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে, তো দর্শকদের উদ্দেশ্যে যদি তোমার কিছু বলার থাকে বলতে পারো। কিছু বলার নেই। ঠিক আছে দর্শক বন্ধুরা, এতক্ষণ আমরা কথা বলছিলাম মাধুরী সরকার, যিনি কিনা শিক্ষিকা তৎসঙ্গে লেখিকাও বটে। সত্যি আমাদের এই বাংলা সংস্কৃতি কৃষ্টি অনেক বিশাল, যা পরিমাপ করা সত্যি দুর্বিষহ। সে কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য আমাদেরই ধরে রাখতে হবে এবং লেখক লেখিকারা এভাবে উঠে আসতে হবে, এভাবে নিজেকে সংস্কৃতি বাঁচানোর ক্ষেত্রে এগিয়ে আসতে হবে সকলের। তাহলে আমাদের এই যে সমাজের যত আবর্জনা সব মুক্ত হয়ে একটা স্বচ্ছ ভারত আমরা উপহার দিতে পারবো, এই আশা রেখে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।